যে সংবিধানের শুধু সংশোধনই না, ইভেন ৭২-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। ৫০ বছর অতিবাহিত হয়েছে, নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি, অনেক কিছু পরিবর্তিত। অবশ্যই আমরা বিবেচনা করতে পারি, সুপারিশ রাখতে পারি। যেভাবে বলা হচ্ছে স্বৈরতন্ত্র থেকে বেরোতে হলে, এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। তার সাথে যে কথাটা খুব বেশি বলা হয়নি, মৌলিক মানবাধিকারও যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তার জন্যও কিন্তু আমাদের কিছু কিছু সংশোধন নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে এই আন্দোলনের যেখানে আমরা দেখলাম যে আন্দোলনটা মোড় নিল, যে গণহত্যা, ম্যাস কিলিং যেখানে গঠিত হয়েছে, ম্যাস অ্যারেস্ট বা গণগ্রেফতার গঠিত হয়েছে, এবং এর আগে ১৫ বছর ধরে যেটা আমরা দেখেছি, এবং এই ১৫ বছর আগে শুধু ২-১টা ঘটনা, তাও আরও অনেক বছর আগে ৯০-এর দশকে, একবার ৭০-এর দশকে আমরা যে গুম হওয়ার ঘটনাগুলো দেখে এসেছি, এগুলো কিন্তু সব উপকরণ ছিল এই আন্দোলনের জন্য। সেই জন্য আমরা যখন সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলো নিয়ে আসি, অবশ্যই সেখানে মৌলিক অধিকারের বিষয় এবং মৌলিক অধিকারের জন্য কী কী ধরনের প্রতিকার আমরা পেতে পারি এই মুহূর্তে সংবিধান, এবং ভবিষ্যতে কী পেতে পারি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি আমাদের অ্যাটর্নি জেনারেল আমাদের যে কথাটা বলে গেলেন যে পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা, আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না, সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। একমাত্র কামাল ভাই আছেন কিনা এখনো, কামাল আহমেদ যেটা বলে গেছেন যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, সেটাও মিনিমাম কোর, মানে ন্যূনতম কিছু বিষয়ে যদি কনসেনসাস আনা যায়। সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। বাট মিনিমাম প্রসেসের মাধ্যমে মিনিমাম কনসেনসাস যদি হয়, সেটার ভিত্তিতে কিছু মিনিমাম চেঞ্জেসগুলো হয়তো আমরা এই সময় আনতে পারবো। কিন্তু সেটা কোন প্রক্রিয়া সেটা ভাবতে হবে। রেফারেন্ডামের প্রক্রিয়া সেভাবে নেই, আমাদের গণপরিষদ নেই, সংসদ তো নেই, গণপরিষদের আসলে নেই। কীভাবে গঠন হবে আমার মানে স্বল্প বুদ্ধিতে আমি বুঝতে পারছি না। কিন্তু যেটা আছে, রাস্তার ওই পারে আমাদের সুপ্রিম কোর্ট আছে, এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু পঞ্চদশ সংশোধন নিয়ে শুনানি চলছে, ত্রয়োদশ সংশোধন নিয়েও শুনানি হওয়ার কথা, অন্যান্য বিষয়গুলো সেখানে উত্থাপন করা সম্ভব, এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, যেটার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যতই ফ্লড, যতই প্রবলেম্যাটিক গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, অ্যাটলিস্ট একটা নির্বাচন যদি হয়, সেটার মাধ্যমে যারাই আসেন, সরকার যারাই গঠন করেন, বিরোধী দলে যারা থাকেন, তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে। এবং একটা গণতন্ত্র হওয়ার পরে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফ্লড হলেও ফিরে আসলে পরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে গণতন্ত্র হয় যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই তো সরকার গঠন করে, তাই না? কিন্তু ওই অবস্থায় যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠীর, তাদের অধিকারও তো রক্ষা করতে হয়। সেটার জন্যই কিন্তু সংবিধান, এবং সেই জন্য আমাদের সংবিধানে যারা সুবিধা বঞ্চিত, যারা প্রান্তিক, যারা বিভিন্নভাবে সংখ্যালঘু আমাদের সমাজে, ভাষার কারণে হতে পারে, লিঙ্গের কারণে হতে পারে, প্রতিবন্ধিতার কারণে হতে পারে, নানান কারণে, জাতিসত্তার কারণে হতে পারে, তাদের অধিকার শুধুমাত্র এই সংবিধানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো। এবং সেই জন্যই মাইনরিটি রাইটসের বিষয়টা এখানে অবশ্যই নিয়ে আসতে হবে। আপনারা কেউ কেউ বলতে পারেন নারীরা সংখ্যালঘু না, কিন্তু এই রুমে তাকান, এই রুমেও কিন্তু আমরা আনফর্চুনেটলি এখানেও সংখ্যালঘু। এখানে আমাদের সবচাইতে প্রগতিশীল যে আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা প্রোগ্রাম আয়োজন করলেন, কিন্তু অনেক কষ্টে, অনেক আবেদন রাখার পরে আমাদের দুইজনের বাইরে কাউকে তারা কিন্তু অ্যাকোমোডেট করতে পারলেন না। আপনারা কেউ কেউ বলতে পারেন ও মা বোরিং, আবার উনি নারীর কথা উঠাচ্ছেন। আমরা আর উঠাবো না, যদি দেখি যে আসলে এখানে আমাদের সমান ব্যবস্থা সব জায়গায় হয়ে যাচ্ছে, তখন আর কেউ এই কথাগুলো বলবে না, কারণ এটা ধরেই নেওয়া হবে যে হ্যাঁ অফকোর্স আমাদের 50-50 সব জায়গায় থাকবে, তারপর আমরা আলোচনা করবো। সেটা আনফর্চুনেটলি আমার আবার বলতে হচ্ছে। সো প্রায়োরিটি কোন কোন জায়গায় আমরা রাখবো, অবশ্যই নির্বাচন প্রক্রিয়া নিয়ে, বিচারিক প্রক্রিয়া নিয়েও লাগবে, কারণ আমাদের বিচার ব্যবস্থাকে একটু ঠিকঠাক করা, আমি বলবো না পুরা ঢেলে সাজানো, আই রিয়েলি ডোন্ট, আমার বিশ্বাস, মানে আমার একেবারে এই ব্যাপারে বিশ্বাস নেই যে সব কিছু আমরা মাটিতে ফেলে দিব, সব কিছু ধ্বংস করব, আবার কয়েক মাসের মধ্যে সব কিছু ঠিক করব, এটা বোধহয় সম্ভব না, আর আমাদের ইতিহাসও বলে যে এটা সম্ভব না। সেই জন্য টুকটাক যা যা চেঞ্জেস করে আমরা এগোতে পারি, সেই চেঞ্জেসগুলো দরকার। সেটার জন্য বিচার বিভাগের যে সংস্কার নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে, পাশাপাশি পুলিশ, আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংস্কার কার্যক্রম হচ্ছে সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট, সেটা যদি স্বচ্ছভাবে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মিডিয়া সংস্কারের ব্যাপার, কারণ আমরা জানি
অনেক বছর, শুধু 15 বছর না 20 বছরের আরও বেশি ধরে আমরা দেখেছি মিডিয়া ছাড়া আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। কোর্টে যাওয়ার আগেও কিন্তু আমরা মিডিয়ার কাছে যাই, একটা বক্তব্য সেখানে যদি আসে সেটা ধরে সেটা থেকে একটা ওপিনিয়ন ফর্ম হয়, সেটার বেসিসে আমরা কোর্টে ডিসকাশন করতে পারি। সো মিডিয়া হচ্ছে আমাদের সবচাইতে ক্রিটিক্যাল জায়গা এবং এই সময় যেখানে আমাদের কাজ দরকার। আমাদের কোনো অধিকারকে আরও নিশ্চয়ই সীমিত করা উচিত না, বরঞ্চ আরও কীভাবে বড় আকারে ব্যাপক আকারে আমরা দেখতে পারি, কী করে আমরা এক্সপ্যান্ড করতে পারি সেটা আমাদের দেখা উচিত। সো সেখানে এবং যেহেতু এই আন্দোলনটার নামও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আই থিঙ্ক বৈষম্য কীভাবে আমরা নিরসন করতে পারবো সেই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে। সো এখানে যেমন এখন যে শব্দটি আছে আমাদের 72 সনের জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু এটা নিয়ে আমরা আই থিঙ্ক অ্যাটলিস্ট 30 বছর আপত্তি জানিয়ে এসেছি যারা আমি সব বিষয় নিয়ে কাজ করি। অনগ্রসর গোষ্ঠী আই থিঙ্ক ইজ এ ভেরি ভেরি ডিসরেসপেক্টফুল টার্ম এবং এটা আমাদের ব্যবহার করা উচিত না। আমরা সুবিধা বঞ্চিত প্রান্তিক আরও অনেক কিছু ভাবতে পারি এবং কারা কারা সুবিধা বঞ্চিত সেটা একটু নির্দিষ্ট করে দিতে পারলে ভালো হয়। আমরা আনফর্চুনেটলি আমরা তো ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে কি সংবিধান হবে? এই মুহূর্তে আমরা এখনও দেখছি এই মামলাগুলো, মানহানির মামলাগুলো চলছে। আগে হয়তো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করলে, বঙ্গবন্ধু নিয়ে মন্তব্য করলে, এখন আমরা দেখছি বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করলে, তারেক জিয়াকে নিয়ে মন্তব্য করলে মানহানির মামলা করছে। কে করছে? ওনারা কিন্তু করছেন না, ওনারা এটা চাইছেনও না, তাও বলেছেন। ওনাদের পক্ষ হয়ে অতি উৎসাহী ওনাদের অনুসারীরা তৃতীয় পক্ষ হয়ে মামলা দিচ্ছেন। অ্যান্ড আনফর্চুনেটলি অ্যাগেন আমাদের বিচারপতিদেরকে শ্রদ্ধা সহকারে আমাদের বিচারকরা এই মামলাগুলো কিন্তু এখন পর্যন্ত নিচ্ছেন, তদন্তে পাঠাচ্ছেন, ঠিক আছে, বা নিচ্ছেন। এগুলো কেন বন্ধ করা হচ্ছে না সেটা একটা বড় চিন্তার ব্যাপার। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয় এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সবাই কিন্তু অন্তর্ভুক্ত হয় না, বিশেষ করে অ্যাজ আই সেড প্রান্তিক জনগোষ্ঠী অ্যান্ড ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস নারীরাও পলিটিক্যালি প্রান্তিক। আই থিঙ্ক সবাইকে নিয়ে এই প্রসেসটা করতে হবে। এবং আজকেও আমরা যেটা আমরা অন্তত আমাদের ছাত্র আন্দোলনকারীদের কাছে অনেক সময় আমাদের অ্যাটর্নি জেনারেল যেমন বললেন, আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন কোনো গালি না দেওয়ার জন্য আমরা যখন প্রস্তাবগুলো রাখি, আমাদের ছাত্র আন্দোলনকারীদের ভাইদের কাছে আমরা অনেক সময় শুনি যে ইলিটরা সংবিধান তৈরি করেছে, ইলিটদের সংবিধান তারা চায় না। আমরা এই ঘরেও সবাই মোটামুটি ইলিট। এই আলোচনাগুলো কৃষক, শ্রমিক, নারী শ্রমিক, অন্য কারোর সাথে চা দোকানদার, এদের কারোর সাথে কিন্তু করা হচ্ছে না। আমার সাজেশন হবে মিনিমাম কনসেনসাসে আমরা এগোই, পলিটিক্যাল প্রসেস এক্সপ্যান্ডেড উইথ কনসালটেশন, বাট এই জেনারেল ডিসকাশনগুলো আমরা করি, সংবিধান নিয়ে চর্চাটা শুরু হোক। সংবিধান তো মোটামুটি আমরা আলমারিতে বন্ধ করে রেখেছি, ইচ্ছা মতো অনেক কিছু করে গেছি অনেক দিন ধরে, ওই প্রসেসটা শুরু হোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।